সবাইকে আমন্ত্রণ বাংলাদেশের স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি জিনিয়া কবি সূচনা। আজ আমরা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, কুসংস্কার ও ভ্রান্ত ধারণায় বাঁকা মেরুদণ্ড এবং এক্ষেত্রে আমাদের করণীয় কি, এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমাদের আলোচনায় থাকবে। এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন স্টুডিওতে ডাক্তার এস.এ. জুনায়েদ, সহকারী অধ্যাপক, স্পাইন সার্জারি, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, কনসালটেন্ট অর্থোপেডিক ও স্পাইন সার্জন, বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল। শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে এই সুন্দর একটি প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। শুরুতেই জানতে চাই যে আমাদের যে আজকে বিষয় বাঁকা মেরুদণ্ড, বাঁকা মেরুদণ্ডটা আসলে মানে এই বিষয়টা আসলে কি, এটি একটু জানতে চাই। আচ্ছা, আসলে এটি বাঁকা মেরুদণ্ড বলতে আমরা সাধারণত যেটি বলে থাকি, আমাদের মেরুদণ্ড কিন্তু আমরা যখন পিছন থেকে দেখি এটি কিন্তু অলমোস্ট স্ট্রেইট, অর্থাৎ আমাদের মাথা এবং আমাদের পায়ের যে মধ্যবর্তী যে স্থান একেবারে সোজা। কোনো কারণে যদি মেরুদণ্ড যদি ডান দিকে অথবা বাম দিকে যদি কাত থাকে সেটিকে আমরা বাঁকা মেরুদণ্ড বলে থাকি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে বাঁকা মেরুদণ্ডের মানে কতগুলো নির্দিষ্ট কারণ রয়েছে, আমরা যদি পরবর্তীতে আলোচনায় মানে এই যে বলছেন যে বাঁকা মেরুদণ্ড কি সেটা তো আমি বুঝলাম, কিন্তু মানে মেরুদণ্ড তো সাধারণত স্ট্রেট হওয়ার কথা বা একটু কার্ভ হওয়ার কথা, মানে যে অন্য সাইড থেকে দেখলে, সেক্ষেত্রে মেরুদণ্ড বাঁকা কেন হয় এটা যদি জানতে চাই। মেরুদণ্ড বাঁকা আসলে অনেকগুলো কারণে হয়ে থাকে। তা আমরা যদি খুব ব্রডলি আলোচনা করি মোটা দাগে, তাহলে প্রথম কারণ যেটি সেটি আসলে আমরা কেউই জানি না, যে যাকে আমরা ইডিওপ্যাথিক বলে থাকি, অর্থাৎ যার কোনো কারণ নির্ণয় করা যায় না। আর কিছু কিছু ক্ষেত্রে যেমন জন্মগত কারণে হয়ে থাকে, যেমন কারো যদি মেরুদণ্ডের হাড়ের যেভাবে বৃদ্ধি হওয়ার কথা যদি সেভাবে বৃদ্ধি না হয়, কিংবা কোনো একটি অংশ যদি ডেভেলপ না করি, অর্থাৎ জন্মগতভাবেই মেরুদণ্ডের একটা পার্ট বৃদ্ধিপ্রাপ্ত হয় নাই, তখন কিন্তু যে কোনো একদিকে মেরুদণ্ড বাঁকা হয়ে যাবার চান্স থাকে। আর তৃতীয়ত যে কারণটি সেটি হচ্ছে আমাদের নিউরোমাস্কুলার, অর্থাৎ কারো যদি আমাদের যে মাংসপেশি এবং নার্ভ যে আমাদের যে প্রতিনিয়ত যে ব্যালেন্স থাকে, যদি ওই ব্যালেন্সে কোনো প্রবলেম থাকে তাহলে সেক্ষেত্রেও এটি হতে পারে। অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে যদি দেখা যায় যে অন্য কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন আমাকে অন্যান্য কারণ, যেমন তার জন্মগত কোনো ত্রুটির কারণে হলো কিনা, তার মাংসপেশিগুলো ঠিক আছে কিনা, নার্ভে কোনো প্রবলেম আছে কিনা, অথবা জন্মগত কিছু রোগ যেমন নিউরোফাইব্রোমেটোসিস বা এই জাতীয় আদার্স কতগুলো রোগের ক্ষেত্রে আমাকে সার্চ করতে হবে যে এগুলোর সাথে তার কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা। লক্ষণগুলো কি হয় বাঁকা মেরুদণ্ডে? বাঁকা মেরুদণ্ড আসলে আমাদের কাছে প্রথমত যখন আসে, বেশিরভাগ ক্ষেত্রেই বাঁকা মেরুদণ্ড কিন্তু তেমন কোনো একদম প্রাথমিক পর্যায়ে খুব ভালো করে খেয়াল না করলে কিন্তু বোঝা যাবার কোনো উপায় আসলে নেই। তো সেই ক্ষেত্রে পেশেন্ট অনেক সময় যেটা আসে, যখন খুব বড় ধরনের, আমি যেটা বলতে চাই, যখন মেরুদণ্ড খুব বেশি হয়ে যায়, বেঁকে যায়, তখন সাধারণত আমাদের কাছে আসে। তখন সাধারণত তার কোমর ব্যথা নিয়ে আসতে পারে, কিংবা পায়ে কোনো শক্তি কমে যাওয়া বা এই ধরনের প্রবলেম নিয়ে সাধারণত আমাদের কাছে আসে। এবং সবচেয়ে যে জিনিসটা গুরুত্বপূর্ণ এখানে, কোমর ব্যথা বা কিংবা পায়ে যে শক্তি কমে যাওয়া, এগুলোর পাশাপাশি যে কসমেটিক যে পার্টটা, এটি অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ। তবে এটিও আসলে ডিপেন্ড করে আসলে আমরা কোন বয়সের আমরা রুগীটাকে পাচ্ছি এবং এটা কি কারণে হচ্ছে। যেমন কারো যদি জন্মগত কারণে বাঁকা মেরুদণ্ড হয়ে থাকে, তখন কিন্তু এটি খুবই সিরিয়াস, কারণ সেটা জন্মের পরপরই তখন দেখা যাবে তার মেরুদণ্ড বাঁকা হয়ে যাওয়ার কারণে আমাদের যে ফুসফুস যেভাবে বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার কথা, মেরুদণ্ড যেহেতু যে কোনো একদিকে বাঁকা হয়ে যাচ্ছে, সেই মানে আমাদের কাছে এই ছবিগুলো আছে। জি, সাপোজ আমরা যদি এটিকে খেয়াল করি, এটি মূলত 14 বছর বয়সের একটি বাচ্চার। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মেরুদণ্ড আমাদের যেভাবে স্ট্রেট থাকার কথা, এটি একটা এস শেপ, অর্থাৎ খুবই বক্রাকার। এবং আপনি যদি খুব ভালো করে খেয়াল করেন, এটি পিছন থেকে দেখানো, ওটি হচ্ছে যখন কুঁজু হয় তখন উঁচু হয়ে থাকার জন্য। তখন বেসিক্যালি তার যেটা প্রবলেম যেটা হয় যে এই ধরনের ক্ষেত্রে তার ব্যালেন্স, অর্থাৎ হাঁটায় অনেক সময় প্রবলেম হয়, কোমর ব্যথা নিয়ে আসতে পারে। এবং কসমেটিক যে পার্টটা, এটি খুবই গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে সাধারণত মানে আননোন, অর্থাৎ কোনো কারণ ছাড়া যে ক্ষেত্রে বাঁকা হয়ে থাকে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, অর্থাৎ জন্মগত কারণে, এটি খুবই সিরিয়াস, কারণ এটি জন্মের পরপরই বোঝা যাবে এবং দেখা যাবে যে এই ক্ষেত্রে বাঁকা মেরুদণ্ড কিন্তু খুব দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হয়। এবং বাঁকার যে হার আমরা যেটা রেট বলে থাকি, এই রেটটি হচ্ছে অনেক দ্রুত গতিতে।
সেই জন্য জন্মগত কারণে যে সমস্ত বাঁকা মেরুদণ্ড হয়ে থাকে তাদের চিকিৎসার যে প্রোটোকল বা ধরন এই ধরনের বাঁকা মেরুদণ্ডের চেয়ে টোটালি ডিফারেন্ট। আচ্ছা, যেমন এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমরা চাইলে কিছু দূর অপেক্ষা করতে পারি যতক্ষণ পর্যন্ত না তার স্কেলিটাল ম্যাচুরিটি, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে যা কিনা সাধারণত 17 থেকে 18 বছর বয়স পর্যন্ত হয়, মেয়েদের ক্ষেত্রে 15 বছর পর্যন্ত হয়। অর্থাৎ আমরা চেষ্টা করি যে তার গ্রোথটা কমপ্লিট হবার পরে যদি আমরা মেরুদণ্ডটাকে সোজা করে দিই, যদি তার অন্য কোনো শারীরিক উপসর্গ না থাকে সেই ক্ষেত্রে ভালো ফল পাওয়া যাবে। কিন্তু যদি দেখা যায় যে জন্মগত কারণে এটি হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমার আসলে অপেক্ষা করার ওরকম কোনো সুযোগ নাই। আমাকে যখনই ডিটেক্ট করা যাবে যে তার জন্মগত কারণে, অর্থাৎ তার মেরুদণ্ডের হাড়ের কোনো একটি ডিফেক্ট, সেটি হতে পারে যে হাড়টা সঠিকভাবে ডেভেলপ করে নাই, কিংবা ডেভেলপ করলেও যেভাবে প্রশমিত হওয়ার কথা বা যেভাবে বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার কথা সেটি ওই একই রেটে হচ্ছে না, তখন সেই ক্ষেত্রে আমাকে খুব দ্রুত চিকিৎসা নিতে হবে। মানে স্বাভাবিক গ্রোথটা যেখানে স্বাভাবিক বাধাগ্রস্ত ঘটনা হয়, সেই ক্ষেত্রে আমাকে খুব দ্রুত, অর্থাৎ এই ক্ষেত্রে চিকিৎসার প্রোটোকলটা ভিন্ন, তখন আমাকে খুব দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এবং সেই ক্ষেত্রে একদম প্রাথমিক পর্যায়ে আসলে আমরা এটি নির্ধারণ করি মূলত আসলে বাঁকার হাড় দেখে, যেরকমটি বলা হয়ে থাকে নর্মালি কিন্তু আমাদের মেরুদণ্ড 10 ডিগ্রি পর্যন্ত বাঁকা থাকতে পারে, এটি নর্মাল। এবং যদি আমরা দেখি যে মেরুদণ্ডের বাঁকার হাড় 10 ডিগ্রি থেকে 25 ডিগ্রি পর্যন্ত, এটিকে আমরা বলবো যে মাইল্ড, অর্থাৎ অল্প। এবং বাঁকা মেরুদণ্ড যদি 25 থেকে 40 হয় এটা হচ্ছে মডারেট। যখন 40 ডিগ্রির চেয়ে অনেক বেশি হবে তখন এটিকে আমরা সিভিয়ার বলবো, এবং সেই ক্ষেত্রে কিন্তু সার্জিক্যাল অর্থাৎ অপারেশন ছাড়া কোনো অপশন নাই। তো সবচেয়ে ইম্পর্ট্যান্ট দিক যেটি হচ্ছে জন্মগত কারণ ছাড়া অন্যান্য যে মেরুদণ্ডের যে বাঁকা যেগুলো, সেগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বক্রতার হার 40 ডিগ্রির চেয়ে কম থাকে। অর্থাৎ তাদের ক্ষেত্রে কিন্তু আমরা অপারেশন ছাড়াও যদি আমরা মানে আগেই যদি আমরা ডিটেক্ট করতে পারি তাহলে কিছু ব্রেস জাতীয় জিনিস যেরকম শার্টের বা জামার নিচে যদি আমরা পরি সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই কন্ট্রোলে রাখা সম্ভব। কিন্তু দুর্ভাগ্যজনক যে আমাদের দেশে যেহেতু ভ্রান্ত ধারণা রয়েছে যে এটি আসলে মানে প্রথমত যেহেতু এটি একটা প্রাইভেট পার্টি হয় পিছনের দিকে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে হয়, অনেক সময় আমরা যারা গার্জিয়ান রয়েছি মানে সেটি বাচ্চার মা বাবা হোক বা স্কুলে যখন যায় বা শিক্ষক শিক্ষক বা সহপাঠী যারা আছে তারা কিন্তু সহজেই দৃষ্টিগোচরে হয় না। যখন খুব বেশি অবভিয়াস যখন ডিফর্মিটি মানে সেটা এস শেপ কিংবা সি শেপ হয় তখনই কেবলমাত্র আমাদের নিকটে তখন আসে। তখন কিন্তু আলটিমেটলি এটির ট্রিটমেন্টের জন্য সার্জিক্যাল বা এই জাতীয় কোনো অপশনের প্রয়োজন হয়। তো আমাদের কনসার্ন যেটি জন্মগত কারণটি নিয়ে আমরা যেমনটি বলছিলাম, এই ক্ষেত্রে আসলে বক্রতার হার যাই থাকুক অতি দ্রুত একজন স্পাইন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, যেন তার তাৎক্ষণিক যদি চিকিৎসা নেওয়া যায় তাহলে হয়তো এটিকে অনেকটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। যেমনটি আজকে আমরা বলেছিলাম যে কুসংস্কার, যেমন বাঁকা মেরুদণ্ড সম্বন্ধে আমাদের অনেক মিথ বা প্রচলিত অনেক ভ্রান্ত ধারণা রয়েছে। অনেকে হয়তো মনে করে থাকেন যে এটি জন্মগত কারণে হোক যেই কারণে হোক হয়তো বা কোনো পাপের জন্য কিনা, মানে গ্রামের লোকজনের যে ধারণা। আর যদি একবার বাঁকা হয় তাহলে মনে হয় তার আর কোনো চিকিৎসা নাই, সে হয়তো এটা সারা জীবন ওভাবেই থাকবে, আস্তে আস্তে ধীরে ধীরে সে পঙ্গু হয়ে যাবে এবং ওখানেই তার লাইফ শেষ। ওখানেই তার লাইফ শেষ। এবং এমনকি তার চিকিৎসা আমাদের দেশে সম্ভব না, চিকিৎসা করতে গেলে বিদেশে যেতে হবে, কিংবা যদি চিকিৎসাও করা হয় সেই ক্ষেত্রে প্যারালাইসিস হয়ে যাবার বা টোটালি সে সারা জীবনের জন্য। মানে এই যে বাঁকা মেরুদণ্ডটা তো আসলে আমরা এর আগে আসলে ওইভাবে গণমাধ্যমেও চর্চাও শুনি নাই। তো সেক্ষেত্রে হয়তো কুসংস্কার এবং ভ্রান্ত ধারণাগুলো আসলে সমাজে শুধু আসলে আমরা রুরাল এরিয়াতে আছে তা না, হয়তো নগরেও আছে বা ইগনোর করার একটা বিষয় রয়েছে। কিছু কুসংস্কার এবং ভ্রান্ত ধারণা এখনো রয়ে গেছে। এত সচেতনতা বেড়েছে, বাট বাঁকা মেরুদণ্ড নিয়ে কিন্তু এখনো নানা কুসংস্কার এবং এগুলো থেকে উত্তরণের উপায় কি এবং আরও কতটা প্রচার করা দরকার এই বিষয়গুলো একটু জানেন? জি, খুবই আসলে চমৎকার প্রশ্ন। আসলে আপনি জেনে খুবই অবাক হবেন যে বাঁকা মেরুদণ্ডের যে একেবারে আমরা যদি স্ট্যাটিস্টিক্যাল অর্থাৎ পরিসংখ্যান যদি দেখি, বলা হয়ে থাকে যে পৃথিবীতে প্রায় 2% মানুষ অর্থাৎ মোট জনগোষ্ঠীর 2% মানুষের বাঁকা মেরুদণ্ড থাকতে পারে। শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই দেখা যায় যে 2 মিলিয়ন অর্থাৎ প্রায় 20 লক্ষ পেশেন্ট হচ্ছে বাঁকা মেরুদণ্ডের।
তাহলে আমাদের দেশে তো 17 কোটি মানুষ, তাহলে সেই হিসাবে কিন্তু বাঁকা মেরুদণ্ডের সংখ্যা কিন্তু একেবারেই কম না। কিন্তু যেহেতু এই জিনিসটা অনেকটা উপেক্ষিত, সেটা অনেকগুলো কারণে, একটি হচ্ছে যে ধর্মীয় কারণ, যেমন যেহেতু এটা বিশেষ করে এটি মেয়েদের হয় এবং এটি প্রাইভেট পার্টে, আমরা আসলে ওইভাবে অবজার্ভ করার সুযোগ আসলে নাই। অনেকে লোক লজ্জা কিংবা সামাজিক ভয়ে আসলে সবাইকে বলেও না, যতক্ষণ না পর্যন্ত তার স্পেসিফিক কোনো প্রবলেম হচ্ছে। আর নেক্সট হচ্ছে যেটি হচ্ছে আমাদের শিক্ষার অভাব। আসলে আমরা যে উন্নত বিশ্বে যেরকম স্কুলে স্ক্রিনিং প্রোগ্রাম থাকে, যে বাচ্চা যখন স্কুলে যায় তখন কিন্তু রুটিনলি তাদের মেরুদণ্ড চেক করা হয় যে কোনো প্রবলেম হয় কিনা। আমাদের দেশে আসলে এই ধরনের কোনো স্ক্রিনিং প্রোগ্রাম নাই, সে ফলশ্রুতিতে আসলে এটি ডিটেক্ট করা সম্ভব না। তৃতীয়ত, যখন অলরেডি অনেক বেশি ডেভেলপ করে যায়, অর্থাৎ বাঁকা মেরুদণ্ড ইতিমধ্যে এস্টাবলিশ, তখন আসলে চিকিৎসার পার্ট যখন আসে তখন আমরা যে পর্যায়ে পাই তখন হচ্ছে সিভিয়ার স্টেজ, অর্থাৎ অনেক বেশি কার্ভ, 40 ডিগ্রি কিংবা তার চেয়ে বেশি। তো এটির চিকিৎসা মূলত আসলে একটু জটিল, যেহেতু একদম অ্যাডভান্স স্টেজে, কিংবা চিকিৎসা আমি যেটি বলবো যে চিকিৎসার যে প্রতুলতা এটিও আসলে সব জায়গায় যেহেতু হয় না। তো আপনি জেনে আনন্দিত হবেন যে আমাদের দেশে কিন্তু সরকারিভাবে কিছু কিছু বিশেষায়িত প্রতিষ্ঠান, যেমন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল কিংবা পঙ্গু হাসপাতাল, বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি, বিএসএমইউতে এই ধরনের চিকিৎসা হয়ে থাকে। আর প্রাইভেটে বিশেষ করে বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল, এখানে কিন্তু আমরা নিয়মিত এই অপারেশন বা সব ধরনের চিকিৎসা দিয়ে থাকি। সেক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে নিশ্চয়ই সবার, আপনি বলছিলেন বিরতির আগে যে অনেকে আতঙ্কগ্রস্ত হয় যে হয়তো বা সার্জারি হলে কি হবে, দাঁত থেকে যাবে কিংবা ফুল প্যারালাইজড হয়ে যাবে কিনা, তার কি হবে, এই ধারণাগুলো তো আছে, অথচ প্রতিরোধ কিন্তু পুরোপুরি করা যায়। প্রথম কারণ হচ্ছে যে আসলেই এই যে বাঁকা মেরুদণ্ড, এটি চিকিৎসায় নিরাময়যোগ্য কিনা। আমাদের ম্যাক্সিমাম লোকজন আদৌ চিকিৎসা করা যায় কিনা, প্রথমত কথা হচ্ছে এটি। আমাদের বেশিরভাগ জনগণের ধারণা যে আসলে এটি নিরাময়যোগ্য না, বা এটি চিকিৎসায় ভালো হয় না, কিংবা চিকিৎসা যদিও করা যায় তাহলে আমাদের দেশে হয়তো এটি আদৌ সম্ভবপর নয়। আর যদি হয়েও থাকে তাহলে চিকিৎসার পরবর্তীতে প্যারালাইসিস বা একদম টোটালি তার জীবন অকেজু হয়ে যাবে, সেই জন্য একটা ভীতি কাজ করে। তা এই প্রসঙ্গে আমি একটি কথা বলে রাখি, বেশিরভাগ ক্ষেত্রেই বাঁকা মেরুদণ্ডের রোগী কিন্তু অন্য সাধারণ মানুষের মতোই চলাফেরা স্বাভাবিক করতে পারে। তার কিছু কসমেটিক এবং কিছু ফাংশনাল, যেমন ব্যথা বা শোয়ার মতো প্রবলেম নিয়ে আসে, এবং যখন অ্যাডভান্স স্টেজে যায় তখন আসলে তার এই যেটি বললাম যে মানে পায়ের দুর্বলতা কিংবা চলাফেরায় তার অসুবিধা হয়ে থাকে, এবং সেগুলো সাধারণত জন্মগত কারণে যেগুলো হয় বা বিশেষ কতগুলো রোগের জন্য যদি হয়ে থাকে, এগুলোতে ডেভেলপমেন্টের চান্স অনেক বেশি। কিন্তু যেটি সবচেয়ে কমন, অর্থাৎ যার বাঁকা মেরুদণ্ডের যার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, তার ক্ষেত্রে কিন্তু এই ধরনের লক্ষণ কিন্তু অনেকটাই কম। সেজন্য একটু সচেতন হলেই কিন্তু এটি সম্ভব, মানে আর্লি ডিটেকশন করার ক্ষেত্রে। আর জন্মগত কারণে যেটি হয় সেটিতে আমার মনে হয় যে খুবই অবভিয়াস থাকে, এবং এই ব্যাপারটাকে আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি মূলত যেটি ফোকাস করতে যাচ্ছি যে এই জন্মগত কারণে যাদের বাঁকা মেরুদণ্ড হয়ে থাকে তাদেরকে কিন্তু আর্লি ডিটেকশন, অর্থাৎ যত তাড়াতাড়ি ডিটেক্ট করা যাবে তত কিন্তু তার চিকিৎসার যে কমপ্লিকেশান সেগুলো আমরা এড়াতে পারবো, চিকিৎসাটা তখন ঝুঁকিটা কমাতে পারবো, চিকিৎসাটা অনেকটা সহজে করা যাবে। আর যদি দেরি হয় তাহলে কিন্তু আসলে এটি একটি মানে কমপ্লেক্স বা জটিল চিকিৎসা পদ্ধতি। সেজন্য আমার মনে হয় যে এই ব্যাপারে আমাদের সচেতন হওয়াটাই আমাদের স্ব ক্ষেত্রে, বিশেষ করে মা বাবা, ভাই বোন, মানে স্কুলের যারা বন্ধুবান্ধব, টিচার, সমাজকর্মী, প্রত্যেকেরই এই ব্যাপারটাতে আমার মনে হয় যে একটু যদি আমরা সচেতন হই তাহলে কিন্তু এই সংক্রান্ত যে জটিলতা তা আমরা অনেকাংশে এড়িয়ে যেতে পারবো। নিশ্চয়ই। এবং আসলে তাহলে এই বাঁকা মেরুদণ্ডের যে ভ্রান্ত ধারণাগুলো সেগুলো ভেঙে আসলে এটার হার অনেক কমে যাবে এবং আমরা প্রতিরোধ করতে পারবো। প্রতিরোধের তো অনেক কিছু আমরা জানলাম, চিকিৎসা পদ্ধতিটা যদি সংক্ষেপে আমাদেরকে একটু বলেন। চিকিৎসা পদ্ধতি বেসিক্যালি যদি কারো বাঁকা মেরুদণ্ড 40 ডিগ্রির চেয়ে যদি কার্ভ থাকে বেশি তাহলে আমরা সাধারণত অপারেশন করে থাকি, আর যদি 40 ডিগ্রির চেয়ে কম থাকে অনেকাংশেই অপারেশন ছাড়াও চিকিৎসা করা যায়। যাদের অপারেশনের প্রয়োজন হয় আমরা বিশেষ ধরনের ডিভাইস ইউজ করি এই ক্ষেত্রে বাঁকা মেরুদণ্ডকে সোজা করার জন্য। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, এই অপারেশনের সাথে যেহেতু অনেক ঝুঁকি থাকে প্যারালাইসিস হওয়ার জন্য, নিউরো মনিটর নামে একটি যন্ত্র প্রয়োজন হয়।
এটি থাকলে আমাদের এই সার্জিক্যাল যে কাজটা অনেকটা ঝুঁকিমুক্তভাবে করা সম্ভব হয়। এবং আপনি জেনে আনন্দিত হবেন যে বাংলাদেশে কিন্তু এই যন্ত্র, বিশেষ করে যে বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতালে কিন্তু এই ধরনের ফ্যাসিলিটি রয়েছে। আমরা যদি অপারেশনের সময় উপযুক্ত যন্ত্র অর্থাৎ নিউরোমনিটর ইউজ করে এই অপারেশন করি, তাহলে কিন্তু তার জটিলতা এড়ানো যায় এবং তার যে কমপ্লিকেশান সেটি কিন্তু হওয়ার চান্স অনেকটাই কম। সেজন্য এটি একটি ইম্পর্টেন্ট দিক। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই ধরনের চিকিৎসা পদ্ধতি যদিও অনেক জটিল এবং সময় সাপেক্ষ, কিন্তু আমাদের দেশে কিন্তু আমরা নিয়মিত মানে এই বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল কিংবা সরকারিভাবে হয়ে থাকছে। এই জন্য আমাদের দরকার আসলে দরকার হচ্ছে জনসচেতনতা। আমরা যদি সঠিক জায়গায় এবং সঠিক স্থানে সঠিক সার্জনের কাছে যদি আমরা পেশেন্টটাকে রেফার করতে পারি, তাহলে আমার মনে হয় যে এই ক্ষেত্রে উপযুক্ত চিকিৎসা নেওয়া সম্ভব। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে আপনার সুপরামর্শগুলো দেওয়ার জন্য, এবং নিশ্চয়ই আমাদের যারা দর্শক আছেন তারাও আসলে আপনার পরামর্শগুলো পেয়ে উপকৃত হবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি দর্শক, আমরা কথা বলছিলাম যে কুসংস্কার এবং ভ্রান্ত ধারণায় যে বাঁকা মেরুদণ্ড এবং সেই হিসাবে করণীয়গুলো আপনারা জানলেন এবং আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।